ওকে, সো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এটা জুলজির একটা মিথ। আমরা মিথ এই অর্থে বলছি যে অনেকেই ব্যাপারটা পড়াইতে চায় না। এটা আসলে একটা সোশ্যাল স্টিগমাটা, সোশ্যাল ট্যাবু। হয়তো অনেক টিচাররা জানে কিন্তু পড়াইতে চায় না, আবার হয়তো অনেকে জানে না এই জন্য পড়াইতে চায় না। আবার অনেক স্টুডেন্টরা এটা না বুঝে মুখস্থ করার ট্রাই করে এবং অ্যাট দ্য এন্ড যেটা হয় তারা আমাদেরকে বলে যে ভাইয়া এটা কিছুই বুঝি নাই। তো অ্যাকচুয়ালি অ্যাজ এ ডক্টর আমি ট্রাই করবো এই ব্যাপারটাই, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। অ্যান্ড দ্য টপিক ইজ মেনস্ট্রুয়াল সাইকেল, আমরা বাংলায় যেটাকে বলি রজতচক্র। তো এটা বোঝার জন্য আসলে কিছু বেসিক কথা আগে শুরুতে বুঝতে হবে। এর কারণ শুরুতেই যদি আমরা বেসিক কথাগুলো না বুঝে যদি সরাসরি আমরা রজতচক্র বুঝতে যাই তাহলে সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, আমরা ভিতরে যে টপিকগুলো থাকবে এগুলো কিছুই বুঝবো না। তো এটা বোঝার জন্য আমাদের হরমোনাল যে ইনপুট বা হরমোনাল যে এক্সিস বা অক্ষ, সেটাই আমাদের আগে বুঝতে হবে। আমরা জানি আমাদের বডিতে যত কিছুই রেগুলেশন হয় না কেন, সব কিছুই কিন্তু রেগুলেটেড হয় হলো হরমোন দ্বারা। তো কোন হরমোনটা এই রেগুলেশনটা করে সেটা জানার জন্য আমাদের বুঝতে হবে গ্ল্যান্ড। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে আমি উপরে যে পার্টটা আঁকছি এটা আসলে একটা পিটুইটারি গ্রন্থি। এটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি এবং আমরা সবাই জানি যে পিটুইটারি গ্রন্থি থাকে হচ্ছে আমাদের মস্তিষ্কে, রাইট। এই যে আমি যেটা ছবিটা আঁকছি এটা হচ্ছে জরায়ু এবং জরায়ুর দুই পাশে দুটো আঁকছি হচ্ছে এটা হলো ডিম্বাশয়। আমরা বোঝার স্বার্থে পিটুইটারি এবং ডিম্বাশয়কে কাছাকাছি রাখছি, কিন্তু যদিও বাস্তব এরকম থাকে না। পিটুইটারি থাকে মস্তিষ্কে এবং আমরা জানি যে মেয়েদের যে ডিম্বাশয় এবং জরায়ু সেটা থাকে পেটের ভিতরে। তো বোঝার স্বার্থে আমরা যে আঁকছি এখানে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমি দুটো অক্ষ আঁকছি, রাইট। একটা পিটুইটারি থেকে একটা লাল কালার আমরা দেখতে পাচ্ছি বা পিঙ্ক কালারে, সেটা হচ্ছে এই ওভারি বা ডিম্বাশয়ের দিকে। আর একটা হচ্ছে জরায়ু থেকে আমরা দেখতে পাচ্ছি পিটুইটারির দিকে। এই যে ছবিটা আমি আঁকছি এটাকে বলা হয়েছে পিটুইটারি গোনাড এক্সিস। আবার বলছি পিটুইটারি গোনাড এক্সিস। এখন এটা কিভাবে কাজ করে? কাজ করে হচ্ছে এই যে গ্রন্থিটা আমাদের থাকে ডিম্বাশয়, মেয়েদের যে গ্রন্থিটা থাকে, এখান থেকে কিছু হরমোন বের হয়। তো এই হরমোনটা বের হবে কার রেসপন্সে, কার কথায়, কার কমান্ডে, এবং সেই কমান্ডটা দেয় হচ্ছে এখান থেকে পিটুইটারি। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম, ধরেন আপনার পকেটে 10 টাকা আছে কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে 20 টাকা। তো তখন কী হবে, আপনি বাকি 10 টাকা নেওয়ার জন্য কি করবেন, বেশি বেশি করে কাজ করবেন। কিন্তু যখন আপনার পকেটে 20 টাকা চলে আসবে, আপনার যে ডিমান্ড ছিল সেটা যখন ফুলফিল হয়ে যাবে, তখন কিন্তু আর আপনি কাজ করছেন না। সো উই কল ইট নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এর মানে হচ্ছে যখন আমরা যা চাই তখন আমাদের যদি সেটা আমাদের প্রাপ্তি যদি চলে আসে, তখন আমাদের ওই কাজের পরিমাণটাও কমে আসে। এর মানে হচ্ছে যদি পিটুইটারি থেকে যে দুটো হরমোন, এই দুটো হরমোনের নাম কি এখন আমার জানার দরকার নেই, আমরা বাদ রাখলাম। এখান থেকে যে টার্গেট হরমোনগুলো আমাদের আসবে, সেই হরমোনগুলো যদি এখান থেকে ইনপুট দিতে পারে এবং এই ইনপুট দিয়ে যদি এখান থেকে আউটপুট বের করতে পারে, তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এই ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে কিছু হরমোন বের হবে যেটা আবার এটাকে বন্ধ করে দিবে, রাইট। সো যখন আমরা পড়াবো তখন কিন্তু এই কথাগুলো বুঝতে হবে বা এই কথাগুলোর কিন্তু অর্থগুলো আমাদের কিন্তু ধরে নিতে হবে। এখন কখন হবে? একটা মেয়ের জন্মের পর থেকে কি আমরা বলবো যে জন্মের পর থেকেই তার জরায়ু কাজ করতেছে বা এরকম রজতচক্র হচ্ছে? না, হয় না। তো এটা বোঝার জন্য আমরা কি করি, আমরা জানি একটা সার্টেন লেভেলে এই জরায়ুটা কাজ করা শুরু করে। তো সেই সার্টেন লেভেলটা কবে, বয়সটা কবে? তো আমাদের বই বলছে সেই বয়সটা হচ্ছে একটা মেয়ের জন্য হচ্ছে সেই বয়সটা হচ্ছে 12 থেকে 13 বছর, রাইট। 12 থেকে 13 বছর আমরা ধরে নিলাম, 12 থেকে 13 বছর। এটা কিছু কিছু বই বলবে 13 থেকে 14 বছর, কিছু কিছু বই বলবে 10 থেকে 12 বছর, এটা ডিপেন্ড করে। সো 12 থেকে 13 বছরে যখন একটা মেয়ের প্রথম যে রজতচক্র শুরু হয়, আমরা সেটাকে বলি হচ্ছে মিনার্কি। মিনার্কি মানে হচ্ছে দ্য অনসেট, মানে রজতচক্রের যে অনসেটটা, শুরুটা। তখন কোশ্চেন হতে পারে আপনাদের পক্ষ থেকে যে ভাইয়া 12 বছরে এমন কি হয়, এমন কি হলো যে কারণে এখন রজতচক্র শুরু হচ্ছে, সেই এমন কি হয় সেটা এখন আমরা দেখব। তো 12 বছর ধরে নিলাম, আমরা ধরে নিলাম এই ব্ল্যাকবোর্ডে এখন আমাদের এখানে একটা মেয়ে দাঁড়ানো। আমরা এই মেয়েটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে কেস মানে হচ্ছে যাকে নিয়ে আমরা আলোচনা করি। সো এই কেসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ধরলাম আজকে তার 12 বছর পূর্ণ হয়েছে, আমাদের আলোচনা বোঝার স্বার্থে। তো 12 বছরে কি হয়, 12 বছরে তার পিটুইটারি গ্রন্থি থেকে প্রথমত 12 বছরে পিটুইটারি গ্রন্থি থেকে প্রথমত একটা হরমোন বের হয়, যে হরমোনটার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। আমরা যদি বাংলায় ভাবে বলি, ফলিকল মানে হচ্ছে ঘর বা মানে একটা ক্যাভিটি বা একটা চেম্বার, স্টিমুলেশন মানে উদ্দীপনা দেওয়া, হরমোন মানে হরমোন, আমরা সবাই জানি। সো উই কল ইট ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো ধরে নিলাম আজকে হচ্ছে ফার্স্ট ডে বা 0 ডে, এই যে আমরা এখানে মার্কিং করে রাখলাম 0 থেকে 14, 14 থেকে 28 আমরা মার্কিং করে রাখলাম। তো ধরে নিলাম ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বের হচ্ছে আজকে তার, ফাইন, বের হচ্ছে। তো যখন ফলিকল স্টিমুলেটিং হরমোনটা তার মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে বের হয়, সেটা তখন কি করে, তখন সেটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে কোথায় চলে আসে, তার ডিম্বাশয়ে চলে আসে। হ্যাঁ, ডিম্বাশয় তো ভাই দুইটা, এই পাশেও আছে ও পাশেও আছে। তো এখানে অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই কোন ডিম্বাশয়টা কাজ করবে। আসলে একটা মেয়ের একটা রজতচক্রের একটা পিরিয়ডে কখনোই দুইটা ডিম্বাশয় একসাথে কাজ করে না, এটা লেফটে হতে পারে, রাইটে হতে পারে। যে পাশে কাজ করে সেই পাশে অ্যাকচুয়ালি পেইনটা হয়, আমরা ডাক্তাররা এইভাবে বলি। সো ধরে নিলাম এই
পিটুইটারি গ্রন্থি থেকে যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা আসছে, সেই হরমোনটা আজকে ফার্স্ট ডেতে আসলো, এসে কি করলো, এই যে ডিম্বাশয়ের উপর কাজ করা শুরু করলো, এবং এখানেই কিন্তু খেলাটা শুরু। তো এখন আমরা দেখব যখন এই ডিম্বাশয়ের উপর সে কাজ করা শুরু করে, একটু বোঝার চেষ্টা করতে হবে, যখন ডিম্বাশয়ের উপরে সে কাজ করা শুরু করে, ডিম্বাশয়ে এখানে আসার পরে সে চেষ্টা করে এখানে একটা ঘর তৈরি করতে, নতুন করে একটা ঘর তৈরি করতে, যে ঘরটা আগে ছিল না, আর সেই ঘরটাকে আমরা বলি হচ্ছে ফলিকল। আর এই হরমোনটা ওই ফলিকল তৈরি করতে পারে বিধায় এর নাম হয়েছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। বুঝতে পারছি না নামগুলো, মিনিংগুলো আসলে খুব সহজ কিন্তু। সো আমরা ধরে নিলাম এই যে লাল ক্যাভিটিটা আমি আঁকছি, ধরে নিলাম এটা হলো সেই টার্গেট চেম্বার বা টার্গেট ক্যাভিটি, যেটা আসলে এই হরমোনটা তৈরি করার ট্রাই করতেছে। আচ্ছা, করছে, ভালো কথা, কোনো আপত্তি নাই। সো যখন এই হরমোনটা যখন আসে, যখন এই ক্যাভিটিটা তৈরি করার চেষ্টা করতেছে, করতে কতদিন সময় নেবে, অ্যাকচুয়ালি কতদিন সময় নেয় সেটা এখন আমাদের জানতে হবে। এখন যখন এটা ঘরটা তৈরি করা শুরু করে, তখন আমরা এরকমভাবে বলি, ধরেন ওই মেয়ের রক্তে আজকে ফলিকল স্টিমুলেটিং হরমোন আসা শুরু হয়েছে, আজকে কতদিন, 0 ডে। তো 0 থেকে 1 2 3 4 5 6 7, এই 7 এসে আমরা লক করে দিলাম। কেন লক করবো একটু পরে বলছি। এই 7 ডেজ পর্যন্ত তার এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা আস্তে আস্তে বের হতে থাকে। হ্যাঁ, প্রথম দিকে কম 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 আস্তে আস্তে বেশি হতে থাকে। যত বেশি হয় ফলিকলটা তত বেশি মানে বর্ধনশীল হয়, তত বেশি বড় হয়, তত বেশি আরও বেশি এর স্ফুটনটা তত ভালো হয়। তো এরকম হতে হতে ফলিকল তৈরি হচ্ছে। তা আমি এভাবে বললাম, লক করে দিলাম এই ফলিকলটা কতদিন পর্যন্ত হতে হবে। সো আমরা এভাবে বলি যে এই ফলিকল, একটা ভালো ফলিকল হতে গেলে ন্যূনতম 2 সপ্তাহ লাগে। কয় সপ্তাহ? 2 সপ্তাহ। তো 2 সপ্তাহ মানে এখন যদি আমি ডেতে কনভার্ট করতে বলি যে কত দিন, তাহলে অবভিয়াসলি আমাদেরকে বলতে হবে হচ্ছে 14 দিন লাগে, রাইট? ওকে, ফাইন। সো 14 দিন ধরে কিন্তু এই ঘরটা তৈরি করছে। এবার কি হবে, এখান থেকে কিন্তু আরও একটা হরমোন আছে, সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটার নাম হচ্ছে লুটিনাইজিং হরমোন। ওকে, ফাইন। আমি বলি যে আমি যদি কোশ্চেন করি ভাইয়া একটা রজত চক্রের ঘর তৈরি করার জন্য দায়ী কে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। নাম শুনে বুঝতে পারছি। আচ্ছা, আমরা কোথায় লিখলাম এটা? এখানে লিখে রাখলাম যে ফলিকল স্টিমুলেটিং হরমোন 2 সপ্তাহ, 2 উইকস। এরপরে কি হবে, এই যে ঘরটা, এই যে সাধনা করে সে 2 সপ্তাহ ধরে ঘরটা তৈরি করছে, এইবার এই 2 সপ্তাহের পরে বা কিছুদিন আগে আমাদের বই যদি আমরা খুলি, দেখবো ওখানে লিখে আছে 12তম দিন। তো 12তম দিনে কি হয়, হঠাৎ করে ওই নারীর দেহে বা ওই মেয়ের দেহে এই লুটিনাইজিং হরমোনটা বেড়ে যায়, তার রক্তে লুটিনাইজিং হরমোনের পরিমাণ বেড়ে যায়। তো এইভাবে আমি কোশ্চেনটা বলি বা এইভাবে আমি জিনিসটা এক্সপ্লেনেশন করি সবসময়, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন যেমন ফলিকল তৈরি করে, ঠিক একইভাবে এই যে ঘরটা বা ডিমটা তৈরি হয়েছে, সেটা ঠিক 12তম দিনের পরে বা 13তম দিনের পরে, 14তম দিনে যে এই ডিমটা ওখান থেকে খুলে পড়ে যাবে। আর এই ডিমটা আসলে খুলে পড়ে যায় না, আমরা এভাবে বলতে পারি যে ডিমটা এই 14তম দিনে ওখান থেকে লুট হবে। এই যে কষ্ট করে যে ঘরটা তৈরি হয়েছে, অ্যাট 14 ডেজ, 14তম দিনে এখান থেকে কী হবে, এই ডিমটা লুট হবে। তো যদি কোশ্চেন করি, আপনিই বলেন 14তম দিনে ডিমটা লুট করে কে, তাহলে অ্যান্সার তো খুব সহজেই বুঝতে পারছি। যেহেতু ডিমটা লুট করে, দ্যাটস ওয়াই ইউ কল ইট লুটিনাইজিং হরমোন। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না, লুটিনাইজিং হরমোন মানে কিন্তু লুট করা না, এটা জাস্ট বোঝানোর স্বার্থে আমি বলছি। তো আবার বলছি, যদি কোশ্চেন করা হয় ফলিকল তৈরি করে কে, অ্যান্সার হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডেফিনেটলি তাই। যদি কোশ্চেন করা হয় ডিম লুট করে কে বা ডিম বের করে নিয়ে আসে কে, তাহলে অ্যান্সার হবে লুটিনাইজিং হরমোন। এখন পরীক্ষার হলে যখন আমরা যাব, তখন নিশ্চয়ই ওখানে লেখা থাকবে না যে ডিম লুট করে কে, ডিম ছিঁড়ে আনে কে। সেখানে কি লেখা থাকবে? সেখানে লেখা থাকবে হচ্ছে ডিম্বপাত করে কে, মনে থাকবে। আর এই ডিম্বপাত ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ওভুলেশন। কি বলি? ওভুলেশন। এখন একটা কথা হতে পারে, আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাইয়া এটা তো আপনি বলছিলেন ফ্রম দ্য বিগিনিং, শুরুতে, তাহলে এটা কেন লিখলেন, রিজেনারেশন কেন লিখলেন? দেখেন, আপনি যদি আপনার বই খুলেন, আজমল স্যারের বই খুলেন, আপনি এখানে অনেকগুলো টার্ম পাবেন। আপনি পাবেন হচ্ছে রেস্টিং, আপনি পাবেন হচ্ছে রিজেনারেশন, হ্যাঁ, তারপর হচ্ছে রিউনিয়ন ফেজও অনেকে বলে। বাংলা যারা পড়বেন, যারা বাংলায় পড়বেন, তাদের বই লেখা আছে নিরাময় পড়বো। তাহলে নিরাময় কেন? নিরাময় অর্থ এটাই যে ধরে নিলাম এইটা এই মহিলার ফার্স্ট সাইকেল না, হয়তো বা এর আগে 3-4 বছর ধরে তার মেনস্ট্রুয়েশন হচ্ছে, আমরা তার 17 বছরের কোনো একটা মেনস্ট্রুয়াল সাইকেল আলোচনা করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই কল ইট রিজেনারেশন। মানে আগের সাইকেল কিছুদিন চলছে, চলার পরে এই রিজেনারেশনটা হচ্ছে। তাহলে ভাই আগে যে সাইকেল কিছুদিন চলছে, কতদিন চলছে? তা আমরা বলি মিনিমাম 3 দিন চলছে, মিনিমাম 3 দিন চলছে, মানে মিনিমাম ব্লিডিং হয়েছে তার 3 দিন ধরে। তাহলে রিজেনারেশন যদি শুরু হতে হয়, বুঝতে হবে কিন্তু এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রিজেনারেশন যদি শুরু হতে হয়, তাহলে কততম দিনের পরে যায় হবে? মিনিমাম ওই ব্লিডিংটা হওয়ার পরে তো হবে। সো আমরা ধরিয়ে নিলাম সেই ডেটা হচ্ছে 3rd ডে। তাহলে 3rd ডে থেকে রিজেনারেশন শুরু হলো। তো রিজেনারেট করতে কয় দিন লাগে? বলে যে রিজেনারেট করতে আরও 3 থেকে 4 দিন লাগে। তাহলে কতদিন? বুঝতেই পারছি, 3 থেকে যদি আরও 3 দিন নেই আমরা, তাহলে 6 ডেজ। তাহলে আমি যদি কোশ্চেন করি, একটা রজত চক্রের যে পিরিয়ড, টোটাল পিরিয়ড আমরা সবাই জানি যে 28 দিনের আমরা সাইকেল বলি ইউজুয়ালি, কারোর কম হতে পারে, কারো বেশি হতে পারে, এটা এই টপিক এখন যাচ্ছি না। তো যদি কোশ্চেন করা একটা রিজেনারেশনে কততম দিন থেকে কততম দিন পর্যন্ত রিজেনারেশন বলে থাকি আমরা, বা নিরাময় পর্ব বলে থাকি, তাহলে অ্যান্সার হবে 3তম দিন থেকে 6ষ্ঠতম
দিন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু ভাই এই যে একটু আগে শিখলাম 3তম দিনে বা 6তম দিনে বা এই রিজেনারেশন ফেজে কে কাজ করে? পিটুইটারি গ্রন্থি কাজ করে। কোন হরমোন তৈরি করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখন আপনিই বলেন, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন যেখান থেকে আসতেছে বা রিজেনারেশন ফেজে আসতেছে, বেশি আসবে না কম আসবে? কম আসবে। এর কারণ হচ্ছে কেবল তো শুরু হচ্ছে, প্রসেসিংটা তো মাত্র শুরু। তাহলে আমি যদি কোশ্চেন করি 3rd ডে থেকে 6th ডেতে ফলিকল স্টিমুলেটিং হরমোন আসে না নাই? অবশ্যই আছে। কম আসে না বেশি আছে? কম আছে। মানে রক্তে অবশ্যই আছে, বাট কম আছে। আস্তে আস্তে বাড়বে, ফলিকলটা তৈরি করার স্বার্থে আস্তে আস্তে বাড়বে। ইয়েস, এই যে ফলিকলটা যখন তৈরি হচ্ছে বা শুরু হচ্ছে, এখন আমাদের বুঝতে হবে, কথা বুঝতে হবে। ফলিকলটা যখন শুরু হয় তখন দেখা যায় কি যে না, আরও হরমোন প্রয়োজন। আরও হরমোন কেন প্রয়োজন এটা আমার জানতে হবে। এবার আমরা তাকাবো হচ্ছে এই ছবিটার দিকে, লাল ছবিটার দিকে। দেখেন এই যে 0 ডেজ থেকে আমরা দেখলাম যে নিরাময় শুরু হচ্ছে। দেখেন এখানে যে পরিমাণ আমাদের মাংসপিণ্ড ছিল, এখানে কিন্তু মাংসপিণ্ডের পরিমাণ কি আস্তে আস্তে বাড়তেছে। তাহলে কে বাড়াইলো? এই বাড়ানোর জন্য প্রয়োজন হচ্ছে ওই ফলিকলটাই। এই ফলিকলটাই তখন এখান থেকে হরমোন বের করা শুরু করে, যে হরমোনটার প্রভাবে এই মাংসপিণ্ডটা আস্তে আস্তে বাড়ে। এবং সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। কি নাম? স্ট্রোজেন। তাহলে পলিফারেশন, আমরা যে এই ওয়ার্ডটা লিখছি যে পলিফারেট করা বা বৃদ্ধি করা, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ হরমোনের নাম থাকবে যেটা আমাদেরকে জানতেই হবে, অ্যান্ড দ্যাট ইজ কল স্ট্রোজেন। কি নাম? স্ট্রোজেন। মনে থাকবে। এই ইস্ট্রোজেনের আমি সবসময় যখন লিখি তখন এরকম 2টা হাত তৈরি করি। কেন 2টা হাত তৈরি করি? আপনার পড়ার শুরুতে আপনি বুঝে গেলেন যে ইস্ট্রোজেনের সোর্স 2টা। আমাকে যদি কোশ্চেন করা হয় ইস্ট্রোজেনের সোর্স কয়টা, তাহলে আমি বুঝতে পারলাম 2টা। হ্যাঁ, আমি ভুলে গেলাম, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, বাট আমি জানলামই না কয়টা সোর্স, এটা কিন্তু আরও বেশি খারাপ। সো 2টা সোর্স। তো একটা সোর্স তো আমি বলেই ফেললাম যে ফলিকল, এই ফলিকল থেকে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে। হ্যাঁ, যখন এই ফলিকলটা তৈরি হয়, এই ফলিকল থেকে ইস্ট্রোজেন বের হতে থাকে, আর বের হওয়ার ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটে। আর সেই ঘটনাটার নাম এই যে আমরা লিখে ফেললাম, পলিফারেশন। আপনি দেখেন এখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পলিফারেট হচ্ছে। দেখেন পলিফারেট হইতে হইতে কততম দিনে গেল? 14তম দিনে পলিফারেট হচ্ছে। ঠিক 14তম দিনে হঠাৎ করে কি এমন হয়? 14তম দিনে এই লুটিনাইজিং হরমোনটা বেশি বেশি করে বের হয়ে যায়। আমি বলছিলাম 14তম দিনে লুটিনাইজিং হরমোন যখন বেশি বের হয়ে যায়, লুটিনাইজিং হরমোন তো লুটই করে, আর এই লুট করাকে বলে ডিম্বপাত। এখন ধরেন এভাবে যদি আমরা বলি যে এই যে ধরেন একটা দেয়াল, এই দেয়ালে তো নিশ্চয়ই ইট দিয়ে লাগানো আছে, তাই না? এখন কোনো কারণে আমি এই দেয়াল থেকে একটা ইট খুলে ফেললাম। আমি আপনাকে কোশ্চেন করলাম, ভাই বলেন তো এই দেয়ালটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি কি বলবেন? অস্বাভাবিক। কীভাবে বুঝলেন? ভাই একটা ইট দেখা যাচ্ছে না। তাহলে একটা দেয়াল থেকে যদি একটা ইট খুলি, সেখানে কি ক্ষত তৈরি হবে না হবে না? হবে। তার মানে যে ডিমটা এই 14 দিন ধরে এখানে বসা ছিল, সেই ডিমটা হঠাৎ করে ওখান থেকে খুলে বের করে ছিঁড়ে নিয়ে আসলাম, তাহলে সেখানে ক্ষত হবে না হবে না? হবে। আর সেই ক্ষতটা আমরা আঁকলাম এই পাশে, বোঝার স্বার্থে আমরা এই পাশে ছবিটা আঁকলাম। আর এই ক্ষতের নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। লুটিয়াম মানে হচ্ছে হলুদ, যে জায়গাটা দেখতে হলদে টাইপের তাকে বলে লুটিয়াম। আর কর্পাস মানে একটা ক্যাভিটি, মানে যে জায়গাটা ক্ষত হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম এই জায়গাটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। এখন যদি আমি আপনারা কোশ্চেন করি, দেখেন খুব সহজ ভাষায় আমি যদি কোশ্চেন করি, ভাই কর্পাস লুটিয়াম 14তম দিনের আগে হয় না পরে হয়, তাহলে অ্যান্সার কি হবে? ভাইয়া 14তম দিনের পরে হয়। তাহলে 14তম দিনের আগে কি হয়? ভাই সেখানে তো ফলিকল হয়। এক্স্যাক্টলি এই কারণে আমরা এই পিকচারটাকে বা এই ছবিটাকে 2টা ভাগে ভাগ করছি। আপনি দেখেন এখানে আমরা একটা ডিমার্কেশন লাইন করছি। 14তম দিন, 14তম দিনের পরে ঘটনা এক, 14তম দিনের আগে ঘটনা এক। 14তম দিনের আগে আমরা দেখছি শুধু ঘর নিয়ে আমরা আলোচনা করছি। সো উই কল ইট ফলিকুলার ফেজ। আমরা এফ দিয়ে লিখে রাখলাম, আমাদের বইও ঠিক আমরা এইভাবেই পাবো। মানে এই দশাটাকে আমরা বলি ফলিকুলার দশা, মানে ঘর দশা। আর 14তম দিনের পরে তো আমরা দেখলাম যে লুট করার দশা শুরু হয়। সো উই কল ইট লুটিনাইজিং ফেজ। দ্যাটস দ্য থিং মাই ডিয়ার। সো আমি যদি আপনাকে কোশ্চেন করি, ভাই একটা রজতচক্রকে মূল কয় ভাগে ভাগ করা যায়, তো অ্যান্সার হবে 2 ভাগে। 14তম দিনের আগে, 14তম দিনের পরে। 14তম দিনের আগে যে ফেজটা, আই মিন যে ফলিকুলার ফেজটা, এটাকে আবার আমরা 2টা ভাগে ভাগ করছি। ইয়েস, দ্যাট ওয়াজ দ্য থিং অ্যাকচুয়ালি। প্রথমটাকে আমরা বলছি রিজেনারেশন ফেজ, যেটা ছিল 3 থেকে 6 দিন পর্যন্ত। আর পরের ধাপটাকে আমরা বলছি পলিফারেশন ফেজ, যেটা তাহলে কয়দিন থেকে শুরু হবে? এই তো আপনি ধরতে পারছেন। তাহলে এটা শুরু হবে কততম দিন থেকে? 7তম দিন থেকে। কতদিন পর্যন্ত চলবে? ওই যে আমাদের ডিমার্কেশন লাইন তো করাই আছে, আমার তো আর হাতে কিছু নাই, অ্যান্ড দ্যাট ইজ 14 ডেজ। তাহলে আমরা বুঝতে পারছি যে এইভাবে ঘটনাটা বলি, এটা হলো ফার্স্ট উইক, এটা হলো সেকেন্ড উইক। হ্যাঁ, ফার্স্ট উইকের টোটালটা কি ফলিকুলার ফেজের মধ্যে ঢুকছে? টোটালটা ঢুকে নাই। ফার্স্ট উইকের অনলি 3 দিন ঢুকছে। প্রথম 3 দিন তো আমার আগেই চলে গেছে, রজতচক্রের আগের যে সাইকেল চলছিল সেটার সাথে কন্টিনিউশন থাকবে। আচ্ছা, তাহলে এখন এই যে ফলিকুলার ফেজ চলতেছে, এখন আপনি কোশ্চেন করতে পারেন, ভাই ইস্ট্রোজেনের এখানে আপনি আরেকটা হাত ফাঁকা রাখছেন, এইটা কি? তাহলে এখানে আমরা হট চিহ্ন দিয়ে রাখবো, আমরা পরবর্তীতে এই অ্যান্সারটা পাবো, এখনই পাবো ইনশাল্লাহ, আমরা দেখবো। এই যে 14তম দিন শেষ হয়ে গেছে, এখন কি শুরু হলো? এখন শুরু হচ্ছে লুটিয়াল ফেজ শুরু হলো। নাও লুক এট দিস। লুটিয়াল ফেজ যখন শুরু হয় তখন আমরা বলি হচ্ছে, এখন এই দশাটাকে বলে প্রি মিনস্ট্রুয়াল ফেজ। কি বলে?
প্রি মিনস্ট্রুয়াল ফেজ। এখন আপনি কোশ্চেন করলেন ভাইয়া প্রি মিনস্ট্রুয়াল মানে কি? প্রি মিনস্ট্রুয়াল বাংলা হচ্ছে প্রাক রজস্রাবীয়। আমি বাংলা ইংলিশ দুইটাই বলছি কেন, যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট কেউ বাংলা ভার্সন আছেন, কেউ ইংলিশ ভার্সন আছেন, কেউ ইংলিশ মিডিয়াম আছেন, সো যাতে সবাই বুঝতে পারেন। সো প্রি মিনস্ট্রুয়াল ফেজ এটা বইয়ে লেখা আছে, কিন্তু এটা কিন্তু লেখা নাই, অ্যান্ড দ্যাট ইজ কল্ড গ্ল্যান্ড। ভাই এটা কেন লিখলেন? কারণ আপনার কোশ্চেন কিন্তু আসবে এখান থেকেই, এবং এই জন্য আমি বলছি এই প্রি মিনস্ট্রুয়াল বলে এটা আপনি ভুলে গেলে আমার পার্সোনালি কোনো আপত্তি নাই, কিন্তু এটা আপনি ভুলে গেলে সর্বনাশ হয়ে যাবে। সো এটা ভোলা যাবে না। সবসময় ব্যাপারটা এরকম না যে বইয়ে নাই বলে যে জানতে হবে না, তা না। কিছু কিছু জিনিস আছে আমরা আউট অফ দ্য বক্স আপনাদেরকে পড়াবো, এবং সেগুলো হচ্ছে আপনার চুম্বক অংশ। কারণ ওগুলোকে যদি আপনি ক্লিনস করতে পারেন, আপনি অ্যাডমিশন টেস্টে একাডেমিক লেভেলে আপনার নলেজকে যেমন এনরিচ করতে পারবেন, ঠিক তেমন চান্স পাওয়াটা আপনার জন্য সহজতর হয়ে যাবে। সো এটাকে কেন গ্ল্যান্ড বলছি? গ্ল্যান্ড গ্রন্থি কোত্থেকে আসলো এটা জানার আগে আপনাকে বুঝতে হবে, যখনই আমি কোনো গ্রন্থির কথা বলবো, সবসময় মনে রাখবো, যখনই আমি কোনো গ্রন্থির কথা বলবো তখন যদি আপনাকে কোশ্চেন করা হয় ভাই গ্রন্থিতে কোন ধরনের কোষ থাকে, আপনারা জানেন ছোটবেলায় পড়ছেন, 9-10-এ পড়ছেন, 11-এ হয়তো আমরা পড়ি নাই, বাট 9-10 অ্যাকচুয়ালি আমরা কেউ কেউ পড়ে আসছি, যে আমাদের দেহে যে কোষগুলো থাকে সেখানে কিছু কোষ আছে নলাকার বড় বড়, কিছু কিছু কোষ আছে কিউবের মতো, কিছু কিছু কোষ আছে আইসাকার। তো এই 3 ধরনের কোষের মধ্যে কোন ধরনের কোষ গ্রন্থি হিসাবে কাজ করে এটা আজকে আপনাদেরকে জানতে হবে। সবসময় মনে রাখবেন আমাদের দেহে সারা জায়গায় এই টপ টু বটম আমার পা থেকে মাথা পর্যন্ত যেখানেই গ্রন্থি আছে সেখানেই নলাকার কোষ থাকে। কোন কোষ থাকে? নলাকার কোষ থাকে। এখন আপনি কোশ্চেন করলেন ভাই গ্রন্থি আসলো কোত্থেকে? ইয়েস, এই যে আমরা বললাম 14তম দিনের পরে কর্পাস লুটিয়াম তৈরি হবে। অ্যাকচুয়ালি এই কর্পাস লুটিয়ামটা তৈরি হয়েছে নলাকার কোষ দিয়ে। কি দিয়ে? নলাকার কোষ দিয়ে। তাহলে যদি তাই হয়, যদি কর্পাস লুটিয়ামটা যদি নলাকার কোষ দিয়ে তৈরি হয়ে থাকে, তো আমি আপনাকে কোশ্চেন করলাম যেহেতু নলাকার কোষকে আপনি গ্ল্যান্ড বলছেন, তাহলে এখান থেকে হরমোন তৈরি হবে না? হবে না, ডেফিনেটলি হবে। কারণ আপনি তো বলেই নিছেন যেখানে গ্রন্থি আছে সেখানে নলাকার কোষ, আবার নলাকার কোষ থাকা মানে হচ্ছে গ্রন্থি হিসেবে কাজ করা। তখন আমি আপনার কোশ্চেন করলাম এই কর্পাস লুটিয়াম যে আপনি বলছেন যে গ্রন্থি, কি গ্রন্থি মানে কিভাবে কাজ করে সে? তো দেখেন তো ভাইয়া এই কর্পাস লুটিয়াম কি আগে ছিল? ছিল না। 14তম দিনের কিন্তু আগে নাই। আবার কিছুদিন পরে কি থাকবে? না, থাকবে না, কারণ এই জায়গাটা তো ভরে যাবে কিছুদিন পরে, তো জায়গাটা তো আস্তে আস্তে এই জায়গাটা তো পুনরুদ্ধার হবে। তাহলে এই কর্পাস লুটিয়াম যে আপনি গ্রন্থি বলতেছেন এটা কি পার্মানেন্টলি থাকলো? না, থাকলো না। তাহলে যদি আমি আপনাকে কোশ্চেন করি নারী দেহে কোনো অস্থায়ী গ্রন্থি আছে না নাই? আছে। তার নাম কি? কর্পাস লুটিয়াম। সো আপনি কিন্তু পেরে গেলেন, কর্পাস লুটিয়ামকে আমরা অস্থায়ী গ্রন্থি বলছি। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া কর্পাস লুটিয়াম থেকে অস্থায়ী গ্রন্থি অনেকবার বলছেন, কি সেই হরমোন? রাইট। সো কর্পাস লুটিয়াম থেকে প্রধানত 2টা হরমোন বের হয়। কয়টা হরমোন? 2টা হরমোন বের হয়, জানতেই হবে আমাদেরকে। নাম্বার 1 হচ্ছে ইস্ট্রোজেন, আমি এটাকে 1 নাম্বার রাখছি মানে কিন্তু 1 নাম্বার। আর নাম্বার 2 হচ্ছে প্রজেস্টেরন, মনে থাকবে তো? নাম্বার 2 ইস্ট্রোজেন আর নাম্বার 2 হচ্ছে প্রজেস্টেরন। ডোন্ট ওয়ারি, আমি এটাকে আরও ইনশাআল্লাহ খুব ভালো করে ব্যাখ্যা করব। এই যে ইস্ট্রোজেন বললাম, দেখেন ইস্ট্রোজেন কিন্তু একটু আগে ফলিকুলার থেকেও আসছিল, এখন কিন্তু ইস্ট্রোজেনের আরও একটা সোর্স পাইছি আমরা, অ্যান্ড দ্যাট ইজ কল্ড কর্পাস লুটিয়াম। সো আমি আপনাকে যদি কোশ্চেন করি যে ইস্ট্রোজেন একটা নারীর দেহে রজতচক্রের মধ্যে কয় জায়গা থেকে আসে? 2 জায়গা থেকে আসে। কর্পাস লুটিয়াম তৈরি হওয়ার আগে থেকে আসে হলো ফলিকল থেকে, আর ফলিকল ভেঙে যাওয়ার পরে আসে কর্পাস লুটিয়াম থেকে। তার মানে আপনি কিন্তু জেনে গেলেন, আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন। এখন কোশ্চেন হচ্ছে যে আমি আপনার কোশ্চেন করলাম ভাইয়া ইস্ট্রোজেনের কাজ কি? কি কাজ করা? এটা বললেই দেখবেন আপনি মানে ভেবে জায়গা খেয়ে যাবেন, বই পড়বেন আর দেখবেন ভুলতে থাকবেন। সেটা বোঝার জন্য আমাদের একটা শর্টকাট, একটা থিওরি আমরা অ্যাপ্লাই করবো, অ্যান্ড দ্যাট ইজ কল্ড, এই ই দিয়েই আমরা মনে রাখবো। ঠিক আছে, আমরা যে ইস্ট্রোজেন বলছি এই ই দিয়েই মনে রাখবো। কীভাবে মনে রাখবো? আমরা ধরে নিতে পারি এইখানে আমরা এর ভিতরে লেখা শুরু করি। আমরা ধরেন এই ই দিয়েই শুরু করছি, যে ইস্ট্রোজেনের কাজগুলো এরকম ই দিয়েই হবে। তো প্রথমত যে ইটা, যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এই ভিতরে কেন লিখলাম? উদ্দেশ্য আছে। এই ভিতরে যে আপনারা লাল কালারে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি জরায়ুর এন্ডোমেট্রিয়াম। কি বলি? এন্ডোমেট্রিয়াম। আমি যদি কোশ্চেন করি ইস্ট্রোজেনের একটা কাজও বলেন, একটা কাজই বলেন, তাহলে মনে রাখতে হবে ই ফর ইস্ট্রোজেন, ই ফর এন্ডোমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়াম যে আস্তে আস্তে বড় হওয়া, প্রলিফারেট করা, এই যে আমি একটুকে বলছিলাম, আপনি বলছেন পলিফারেশন, বৃদ্ধি, জরায়ুর বৃদ্ধি, এই যে জরায়ুর বৃদ্ধি পাচ্ছিল, তাহলে সেটা মনে রাখতে হবে যে ইস্ট্রোজেনই কি কাজ করে? ই ফর ইস্ট্রোজেন, ই ফর এন্ডোমেট্রিয়াম। এবার একটা কাজ করি, চলেন এই ইটাকে বি বানাই ফেলি। এই যে বি বানাই ফেললাম, দেখেন তাহলে একটু আগে ছিল ই, এখন বানাই ফেললাম বি। তো কেন বি বলছি? বি ফর ব্রেস্ট। তার মানে যদি কোশ্চেন করি নারীদের যে স্তনের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির জন্য দায়ী কে? ওই যে ই রে বি বানাই দিব আর বি রে ব্রেস্ট বানাই দিব, দ্যাটস ফাইন। সো আমরা ইস্ট্রোজেনের কিন্তু 2টা কাজ পেয়ে গেছি, একটা হচ্ছে জরায়ুতে, একটা হচ্ছে ব্রেস্ট বা স্তন গ্রন্থিতে। হ্যাঁ, আর কিছু কি জানা দরকার আছে? হ্যাঁ, আমরা এভাবে আরো অনেক কিছু বলতে পারি। অ্যাকচুয়ালি এই ই দিয়ে যদি এইভাবে বলি, আমরা ধরেন এইখানে লিখলাম আর কি, বড় একটা ই নিলাম, ইর এ পাশে নিলাম এক্স, এ পাশে নিলাম এস, তাহলে কি হয়ে গেল? সেক্স। দ্যাটস দ্য ফাইন। সো আমি যদি কোশ্চেন করি ভাইয়া মেয়েদের দেহের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য দায়ী কোন হরমোন, তাহলে অবভিয়াসলি দেন দ্য অ্যান্সার ইজ স্ট্রোজেন। ওয়ান সেকেন্ড, তো আমরা পারবো ইনশাল্লাহ। সো এইভাবে আসলে আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ,
প্রজেস্টেরন তাহলে কি করবে? দ্যাটস ফাইন। তাহলে এখন আসেন আমরা রুল অফ পি দিয়ে আমরা শিখবো। তো এটা পড়ানোর জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে এইভাবে বলি বা জিনিসটা এভাবে জানানোর চেষ্টা করি। এই পি দিয়ে আমরা এই জায়গাটা ফাঁকা আছে এখানে লিখলাম, এইভাবে আমি পি নিলাম, কি নিলাম? পি নিলাম। প্রজেস্টেরন এখন কি করে দেখেন, প্রজেস্টেরন কি ওই মেয়ের দেহে আগে ছিল না, কততম দিনের পরে আসছে? 14তম দিনের পরে। তো 14তম দিনের পরে যখনই তার কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন বের হয়, এই প্রজেস্টেরন বেরোনোর সাথে সাথে কি কাজ করে? এই প্রজেস্টেরন, আমার লেখার স্টাইল কিন্তু খেয়াল করতে হবে, আমি কিভাবে লিখছি লেখার স্টাইলটা কিন্তু খেয়াল করতে হবে। এই প্রজেস্টেরন ওই মেয়ের দেহে বের হওয়ার সাথে সাথে এই কাজটা করে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড তাপমাত্রা বৃদ্ধি করা শুরু করে। পি ফর প্রজেস্টেরন, পি ফর তাপমাত্রা। কিভাবে তাপমাত্রা? এই যে এইভাবে তাপমাত্রা আমি যেভাবে লিখলাম। তাহলে আমি যদি কোশ্চেন করি 14তম দিনের পরে বা ডিম্বপাতের পরে নারীর দেহে তাপমাত্রা বৃদ্ধি পায় না হ্রাস পায়? বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কর্পাস লুটিয়াম থাকার কারণে। কর্পাস লুটিয়াম থেকে এমন কি বের হয় যে কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়? ওই যে কি এমন বৃদ্ধি পায়, তার নাম হচ্ছে প্রজেস্টেরন। প্রজেস্টেরন বৃদ্ধি পায়, যার ফলে নারীর দেহে তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? এই যে এখানে তাকান, একটু খেয়াল করেন, আপনি দেখছেন এখানে কিন্তু এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি পেতে পেতে আরো বৃদ্ধি হচ্ছে, আরো বড় হচ্ছে, রাইট? এখন ভাইয়া ইস্ট্রোজেন তো আগে এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি করতেছিল, এখানে এন্ডোমেট্রিয়াম আরো বড় হয়েছে, তাহলে এখানে এটাকে এই অক্সিলারি কাজটা কে করছে বা এই বৃদ্ধির জন্য কে আরো কে তাকে সাপোর্ট দিছে? এন্ড দ্য সাপোর্ট ইজ গিভেন ফ্রম প্রজেস্টেরন অর গিভেন বাই দ্য প্রজেস্টেরন। তাহলে প্রজেস্টেরন আমি যদি কোশ্চেন করি এন্ডোমেট্রিয়াম পুরুত্বের জন্য, পুরু মানে মোটা হওয়া, পুরুত্বের জন্য দায়ী কে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে প্রজেস্টেরন। সো আমি এইভাবে বলি আর কি, পুরু তো আমরা লিখলাম আর কি, আমরা একটু দুষ্টামি করে এইভাবে লিখি আর কি। তাহলে আমি যদি কোশ্চেন করি এন্ডোমেট্রিয়াম পুরুত্বের জন্য দায়ী কে, তাহলে অ্যান্সার হবে প্রজেস্টেরন। এই পি দিয়ে আমরা আরো অনেক কিছু মনে রাখতে পারি। কিরকম? এই পি দিয়ে আমরা মনে রাখবো পি ফর প্রজেস্টেরন, পি ফর পুষ্টি। হ্যাঁ, আমি একটু উদ্ভটভাবে লিখতেছি, বাট শেখার জন্য অনেক কিছুই করা যায় আর কি। তাহলে যদি কোশ্চেন করি বলেন তো এন্ডোমেট্রিয়ামের পুষ্টি জন্য দায়ী কে, তাহলে অ্যান্সার হবে প্রজেস্টেরন। হ্যাঁ, এখন আপনার আজমল স্যার কোত্থেকে জানি জানতে পারছে যে পুষ্টি হচ্ছে দুইটা খাবার, একটা হচ্ছে কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে লিপিড। মানে স্যার বলতে চাচ্ছেন যে মেয়েদের জরায়ু প্রোটিন খায় না, ঠিক আছে? ওকে, দ্যাটস দ্য ফাইন। সো আমরা বুঝতে পারলাম যে প্রি মেনস্ট্রুয়াল ফেজটা বা কেন গ্ল্যান্ডুলার ফেজ বলে। এখন আপনি কোশ্চেন করলেন ভাই এটা কতদিন পর্যন্ত রান করবে? এটা রান করবে হচ্ছে এই যে 14তম দিনের পরে, লুটিয়াল ফেজ যেহেতু, তাহলে 14তম দিনের পরে, 15তম দিন থেকে শুরু করে কততম দিন? 28 দিন পর্যন্ত চলবে, রাইট? তাহলে আমি যদি কোশ্চেন করি প্রি মেনস্ট্রুয়াল ফেজ কততম দিন থেকে শুরু হয়? 15তম দিন থেকে শুরু হয়, কততম দিন পর্যন্ত যায়? 28 ডেজ, 28তম দিন পর্যন্ত যায়। হ্যাঁ, 28তম দিন পর্যন্ত গেল। তো যেতে যেতে এবার ঘটনাটা কি হয়? এবার 4 নম্বর ফেজে চলে যাবে। এটাকে আমরা লিখে রাখছি মেন্স, আসলে এটাকে বলে মেনস্ট্রুয়াল ফেজ, এটাকে আমরা সহজ ভাষায় মানে সারা ওয়ার্ল্ডে মেন্স বলে থাকি। আমরা বলি না প্রায় মেয়েদেরকে যে মেন্স চলে কি চলে না, মানে পিরিয়ড চলে কি চলে না। সো উই কল ইট মেনস্ট্রুয়াল ফেজ, ওখান থেকে আসলে এই মেন্স শব্দটা আসছে। সো এখন আমরা এই যে মেনস্ট্রুয়াল ফেজে ধরেন আমরা যাচ্ছি কততম দিনের পরে? তাহলে 28তম দিনের পরে, কিন্তু রাইট 28তম দিনের পরে বা 28তম দিন থেকে শুরু হয়ে। তাহলে ধরে নিলাম, আজকে ধরে নিলাম, আমি বোঝানোর স্বার্থে ধরে নিলাম আজকে 28তম দিন। তারপরে কততম দিন? হ্যাঁ, তারপরে আমরা বলতে পারতাম 1তম, মানে 29তম দিন, 30তম দিন, কিন্তু এটা আমরা বলি না। কেন বলি না? কারণ আমরা নর্মাল পিরিয়ডের সাইকেলকে ধরে নেই হচ্ছে 28 দিনে মাস, মনে থাকবে 28 দিনে মাস। তাহলে পরে 28তম দিনের পরে কোনটা ধরতে হবে? 29 না 30 নাকি 1 ধরতে হবে, কারণ 28-এর পরে তো আমার মাস তো শেষ। সো 28তম দিনের পরে চলে আসলো 1তম দিন, 1তম দিনের পরে চলে আসলো 2তম দিন, 2তম দিনের পরে হাইয়েস্ট গেলে 3তম দিন। তাহলে কয়দিন হলো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। আর এই 4 দিন ধরে কি চলে? মেনস্ট্রুয়াল ফেজ চলে। এখন মেনস্ট্রুয়াল ফেজে আসলে ঘটনাটা কি ঘটে? মেনস্ট্রুয়াল ফেজে ঘটনাটা হলো ব্লিডিং। তাহলে যদি কোশ্চেন করি ব্লিডিং কত দিন ধরে হয়? 4 দিন অথবা সর্বোচ্চ 5 দিন অথবা অনেকের ক্ষেত্রে 6 দিন। আপনারা কোশ্চেন করতে পারেন ভাইয়া এই যে আপনি ডেজগুলো বলতেছেন এগুলো কি ফিক্স? ভাইয়া অনলি এই ফেজটা, মেনস্ট্রুয়াল ফেজটা ফিক্স থাকে না, মনে থাকবে। কারণ আপনারা দেখবেন কোনো মেয়ে আছে যাদের মেনস্ট্রুয়েশন 3 দিন ধরে চলে তারপর শেষ হয়ে যায়। কোনো মহিলারা যেমন ধরেন হাইপোথাইরয়েড পেশেন্টগুলো, তাদের তো অনেক দিন ধরে মেনস্ট্রুয়েশন চলে, মেনোরেজিয়া বলি আমরা ওই ক্ষেত্রে। সো এইটা কিন্তু ফিক্সড না, রাইট? তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে এই ফেজটা কিন্তু কখনো ফিক্স থাকে না। তো আমরা ধরে নিতে পারি এরকম 4 দিন ধরে তার ব্লিডিং হবে। এখন ব্লিডিংয়ে হয় কি, ঘটনাটা কি ঘটে? যখন এই যে ডিম্বপাতটা ঘটে কততম দিনে? আবার বলছি 14তম দিনে। এখানে দেখেন আমি একটা ডট দিয়ে রাখছি, এই ডটটা কি? এটা হচ্ছে সেই টার্গেট এরিয়া। ডিমটা ঠিক এখানে এসে ওয়েট করে কার জন্য? শুক্রাণুর জন্য। এই জন্য এই টোটাল জরায়ুর মধ্যে এই যে নলটা কি আমরা পরে শিখবো, এটা আমাদের আজকে আলোচ্য বিষয় না। এই নলের ভিতরে এই জায়গাটাকে আমি পার্সোনালি বলি হচ্ছে ডেটিং স্পট। কার সাথে ডেটিং? শুক্রাণুর সাথে ডেটিং। কার? এই যে ডিম্বাণুর। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর কি হচ্ছে? এইখানে কিন্তু মেইন ডেট বা মিলনটা হচ্ছে, এইখানে কিন্তু মিলনটা হয়। এই জরায়ুতে কিন্তু মিলন হয় না, তাহলে এইখানে ডেট হচ্ছে। কিন্তু মনে করেন এই মেয়েটার দেহের ভিতরে বা জরায়ুর ভিতরে কোনো শুক্রাণু নাই, কিন্তু ডিম্বাণু কিন্তু এখানে এসে কিন্তু বসে আছে, রাইট?
এখন ডিম্বাণু কি তার জন্য শুক্রাণুর জন্য কি সারা জীবন ধরে ওয়েট করবে? না, ডিম্বাণুর কিন্তু ধৈর্য শক্তি খুব একটা বেশি না। আমরা জানি নর্মালি মেয়েদের ধৈর্য শক্তি খুব একটা বেশি থাকে না। তো এখানে মেয়ের ধৈর্য শক্তি কততম দিন পর্যন্ত? আসলে খুবই কম। দেখেন অনলি 36 ঘন্টা। কত ঘন্টা? 36 ঘন্টা। তাহলে আমি যদি কোশ্চেন করি একটা ডিম্বাণু এই ফেলোপিয়ান টিউবে বা এই ডেটিং স্পটে, এটাকে আসলে অ্যাম্পুলা বলে, সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাম্পুলা, এই অ্যাম্পুলার ভিতরে একটা ডিম্বাণু কত ঘন্টা ওয়েট করে একটা শুক্রাণুর জন্য? তাহলে অ্যান্সার হবে 36 আওয়ার্স। সো 36 আওয়ার্স ধরে কিন্তু ওয়েট করে। ওয়েট করার পরেও শুক্রাণু আসলো না, তখন কি হবে? তখন তো সে রাগে অভিমানে কি নিচে পড়ে যাবে, থাকবে না। সো তখন কি হবে? তখন এই রাস্তা দিয়ে সে নিচে পড়ে যায়। কিন্তু এই যখন সে নিচে পড়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু পড়ে না, এই পড়তেই কিন্তু তার সময় লাগে দেখেন 14 থেকে 28 দিন পর্যন্ত। কেন? ওই হরমোনগুলো তাকে ধরে রাখে। আর এই যে পড়তেছে না, এই পড়াটাকে আমরা বলি সুইসাইড অফ দ্য ওভাম। এই ওভামটা শুক্রাণুকে পায় নাই, এই ডিম্বাণুটা শুক্রাণুর দেখা পায় নাই, রাগে অভিমানে সে সুইসাইড করতেছে। তো দেখেন ঘটনাটা কি হয়। এই যে কিছুদিন আগে আমরা দেখছি যে মানুষ যখন সুইসাইড করে তখন কিন্তু সে একা মরে না, তার সারাউন্ডিংস কিন্তু আসলে ভেঙে পড়ে বা ধ্বংস হয়ে যায়। তো যখন এই ডিম্বাণুটা যখন পড়ে যায় তাহলে একটা নাম্বার, 1 নাম্বার পাইছি। এই সুইসাইডে অংশগ্রহণ করে গে ডিম্বাণু, এটা কিন্তু জানতে হবে। আপনি নিজেই কিন্তু বললেন যে সুইসাইডে অংশগ্রহণ করা হচ্ছে ডিম্বাণু। ফাইন, কোন ডিম্বাণু? নিষিক্ত না অনিষিক্ত? অনিষিক্ত ডিম্বাণু। যদি সে নিষিক্ত হইতো তাহলে তো সে নিচে পড়তো না, রাইট? তাহলে অনিষিক্ত ডিম্বাণু নাম্বার ওয়ান। এবার কি হয়? যখন সে নিচে পড়ে তখন যে ঘটনাটা ঘটে, এই ভাঙার সময়, নিচে যাওয়ার সময় সে জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে ভেঙে চুরে নিচের দিকে নামতে থাকে। সো এই জন্য আমরা এটাকে কি বলি? যখন সে নিচের দিকে ভেঙে পড়ে, যেহেতু এন্ডোমেট্রিয়াম ভাঙতেছে তাহলে এন্ডোমেট্রিয়ামের নাম লিখতে হবে, যে এন্ডো লিখে রাখলাম শুধু এন্ডো বোঝার জন্য। তাহলে যদি কোশ্চেন করি যখন ভেঙে পড়ে রজচক্র হয় বা যখন যখন রক্তটা বের হয়, মিনস্ট্রুয়েশন হয়, এই ধাপে কে বের হয়? নাম্বার 1 ডিম্বাণু। নাম্বার 2 তে কে বের হয়? এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ, আপনার রাজমশারের ভাষা আর কি, ভগ্নাংশ বের হয়। তারপরে কি বের হয়? নর্মালি এখানে কি থাকে? নর্মালি এখানে মিউকাস থাকে। তাহলে অবভিয়াসলি এখান থেকে মিউকাস বের হবে না? হবে না? হবে। তাহলে নাম্বার 3 তে এম মানে মিউকাস, ইয়েস। যদি আপনি এন্ডোমেট্রিয়ামকে ভাঙেন তাহলে এখান থেকে কি হবে? ব্লিডিং হবে না? ব্লিডিং হবে। তাহলে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে রক্ত মানে ব্লাড। তাহলে আমরা দেখতে পেলাম 4টা জিনিস পাইলাম, যে যখন একটা মেয়ের মিনস্ট্রুয়েশন হয় তখন সেখানে 4টা জিনিস বের হয়। নাম্বার 1 অনিষিক্ত ডিম্বাণু, নাম্বার 2 এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ, নাম্বার 3 এন্ডোমেট্রিয়াম ভেঙে গেছে বলে ওখান থেকে ব্লিডিং হবে, আর নাম্বার 4 মিউকাস। এই 4টা জিনিস পরীক্ষাতে গিয়েই পাবো, মনে থাকবে তো? গিয়েই পাবো। কিন্তু আমি বলছি মানে কিন্তু বলার জন্য না, আপনি কোশ্চেন সলভ করলেই বুঝবেন। এখন ভাই ব্লিডিং কতটুক হবে এইটাও ভাইয়া বলা মুশকিল। ওই যে বললাম এটা ডিপেন্ড করে, এটা একটা মেয়ের ক্ষেত্রে ভ্যারি করে। কোনো মেয়ের দেখা যাবে যার থাইরয়েডের সমস্যা আছে, যেমন যদি হাইপার থাইরয়েড হয় তাহলে ব্লিডিং কম হয়, যদি হাইপোথাইরয়েড হয় তাহলে ব্লিডিং বেশি হয়। এরকম আরও অনেকগুলো রোগ আছে, তাই না? যেমন ধরেন তার ফাইব্রয়েড আছে, মানে একটা টিউমার, ছোটোখাটো একটা টিউমার, তাহলে সেখান থেকে ব্লিডিং বেশি হচ্ছে, রাইট? তারপর মনে করেন তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বিভিন্ন রোগ আছে। এগুলো আমি কেন বলছি? এই রোগগুলোর নাম আপনার জানার জন্য বলছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি যে এই ব্লিডিংয়ের মাত্রাটা এক একজনের এক এক রকম হতে পারে। এর মানে হচ্ছে আপনার এই বইয়ে যদি এতটুকু ব্লিডিংয়ের পরিমাণ দেওয়া থাকে আর এক বইয়ে ওইটাই দিতে হবে এমন কোনো কথা নাই। তবে ইন জেনারেল আমরা ধরে নিই কতটুকু ব্লিডিং হয়। ইন জেনারেল আমরা ধরে নিই এই রক্তপাতের পরিমাণ হচ্ছে 30 থেকে 40 ml, মনে থাকবে? এই স্বাভাবিক ব্লিডিংয়ের বা রক্তপাতের পরিমাণ হচ্ছে 30 থেকে 40 ml। এবং আমরা মনে হয় আলহামদুলিল্লাহ আমি যা বোঝানোর চেষ্টা করছি আপনারা সেটা সবাই বুঝতে পারছেন। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস, ইউ এনজয়েড দ্য হোল থিং টুগেদার। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।